পীরে কামিল পর্ব সংখ্যা ৪। ওয়াসিম দূর থেকে বোনকে লনে বসা দেখতে পায়। কানে হেডফোন লাগিয়ে কিছু শুনছে ইমামা। ওয়াসিম পা টিপে টিপে পেছন থেকে এসে এক টানে ওর কান থেকে হেডফোনের কার্ড খুলে নেয়। টের পেয়ে ইমামা দ্রুত স্টপ বাটন ক্লিক করে ওয়াকম্যান বন্ধ করে দিল। এখানে একা বসে বসে কি শোনা হচ্ছে হ্যাঁ, বলে ওয়াসিম হেডফোন নিজের কানে লাগায়। ততক্ষণে ইমামার ক্যাসেট বন্ধ করা শেষ। চেয়ার থেকে উঠে হেডফোন নিজের দিকে টানতে টানতে ভাইকে বলল, অভদ্রতারও একটা সীমা থাকা উচিত ওয়াসিম, বিহেভ ইউরসেলফ। চেহারা রাগে লাল হয়ে উঠে। ওয়াসিম হেডফোনের কর্ড ছাড়ল না। বোনের রাগ নরম করতে পারেনি ওকে। আমিও শুনতে চাই তুমি কি শুনছিলে। এখানে অভদ্রতা কোত্থেকে এলো। ক্যাসেট অন করো। ইমামা বিরক্ত হয়ে ওয়াকম্যান থেকে হেডফোন খুলে আলাদা করে, তোমার শোনার জন্য আমি এখানে ওয়াকম্যান নিয়ে বসিনি। হেডফোন নিয়ে এখান থেকে বিদায় হও। হেডফোনের আশা ছেড়ে নিজের চেয়ারে বসলো ও। ইমামা শক্ত করে ওয়াকম্যান ধরে রেখেছে। ওয়াসিমের মনে হলো ওর বোন কিছুটা ঘাবড়ে গেছে, কিন্তু ঘাবড়াতে যাবে কেন, মনে মনে ভাবে। কিন্তু ভাবনা ঝেড়ে সামনের চেয়ারে বসে হেডফোন টেবিলের উপর রেখে বলে, এই নাও, রাগ থামাও, ফিরিয়ে দিচ্ছি হেডফোন, শোনো যা শুনছিলে। মিটমাট করার উদ্দেশ্যে হাত সরিয়ে নেয়। এখন আর শোনার ইচ্ছে নেই আমার, হেডফোন তুমিই রেখে দাও। ইমামা হেডফোনের দিকে হাত বাড়ায় না। কিন্তু কি শুনছিলে। মানুষ কি শুনে, গজল হয়তো। জানো ওয়াসিম, তোমার অনেক স্বভাব বয়স্ক মহিলাদের মতো, যেমন যেমন চুলছেরা বিশ্লেষণ করা, অন্যদের পিছনে লেগে থাকা, তাতে লজ্জাও না পাওয়া। আর তুমি জানো ধীরে ধীরে তুমি নিজে কতটা স্বার্থপর হয়ে উঠছ। ওয়াসিমও পাল্টা বলল। ইমামা ভাইয়ের কথায় কিছুটা মনে করে না। আচ্ছা তুমি জেনে গেছো আমি স্বার্থপর, হেসে বলল। তুমি যে পরিমাণ বোকা তাতে আশা করি এত দ্রুত আমার কথার মানে বুঝে ফেলবে। আর শোনো, যদি তুমি আমাকে লজ্জা দেওয়ার চেষ্টা করো তাহলে থেমে যাও, কারণ আমি আজকে লজ্জা পাবো না। ওয়াসিম গোয়ার তুমি দেখিয়ে বলে, তারপরও এ ধরনের চেষ্টা আমাদের উপর ফরজ। আজ তোমার মুখ একটু বেশিই চলছে না। হতে পারে, হতে পারে না, এটাই হচ্ছে। তাও ভালো নীরবতার রোজা ভেঙে ফেলেছ। যা ইসলামাবাদ এসে রাখা শুরু করে দাও। ইমামা ভাইয়ের দিকে জিজ্ঞাসু চোখে তাকায়। কিসের নীরবতা রোজা। লাহোর যাওয়ার পর থেকে তুমি অনেক বদলে গেছো। আমার উপর পড়াশোনার চাপ থাকে, সবার উপর থাকে ইমামা, কিন্তু কেউ এভাবে মাথায় নিয়ে ঘোরে না। আচ্ছা এসব বাজে তর্ক বাদ দাও, বলো তুমি আজকাল কি করছো। আরাম। ওয়াসিম চেয়ার দোলাতে দোলাতে বলল, এটা তো সারা বছরই করো, ইদানিং কি নিয়ে ব্যস্ত। ইদানিং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। তোমার জানার কথা, পরীক্ষা শেষে আমার ব্যস্ততা কেমন থাকে। সবকিছু ভুলে যাচ্ছ তুমি। ওয়াসিম বিষণ্ণ চোখে তাকায়। আমি এই আশায় প্রশ্ন করেছিলাম হয়তো এই বছর তোমার কোনো উন্নতি হয়েছে, কিন্তু না, আমার প্রশ্ন অপচয় হলো। ইমামা অভিযোগের উত্তরে বলল, তোমাকে মনে করিয়ে দেই, আমি তোমার চেয়ে 1 বছরের বড়, তুমি না, তাই নিজের জ্ঞানগর্ভ নিজের কাছে রাখো। পাশের বাড়ির ছেলের সাথে তোমার সম্পর্কের কি অবস্থা। ইমামার হঠাৎ করে মনে পড়ায় জিজ্ঞেস করল, চুচুর সাথে। বেশ অদ্ভুত রকম। ওয়াসিম কাঁধ উঁচিয়ে বলল, ভীষণ আজব মানুষ একটা। মুড ভালো থাকলে মানুষকে সপ্তম আসমানে বসিয়ে রাখবে, আর খারাপ হলে সোজা নর্দমায় ফেলে আসবে। তোমার বেশিরভাগ বন্ধুই এমন। ইমামা হাসতে হাসতে বলল, যাকের কই যাকে গিয়েই মেশে। ঠিক তেমনও না, অন্তত আমার অভ্যাস আর চালচলন চুচুর মতো না। ওর তো বাহিরে যাওয়ার কথা ছিল। হ্যাঁ জানি না, মনে হয় ওর বাবা মা পাঠাচ্ছে না। বেশভূষা কেমন অদ্ভুত। আমার মাঝে মধ্যে মনে হয় কোনো না কোনো ভাবে হিপ্পিদের সাথে এর কোনো সম্পর্ক আছে, কিংবা ভবিষ্যতে হয়ে যাবে। তুমি দেখেছো ওকে। কাল বাড়ি ফেরার পথে দেখছিলাম, বের হচ্ছিল সঙ্গে একটা মেয়ে। জিন্স পরা ছিল। জিন্স পরা, হ্যাঁ, মাশরুম কাট চুল, ফর্সা। ওয়াসিম তুড়ি বাজিয়ে হেসে বলল, আরসা, ওর গার্লফ্রেন্ড। আগের বার তো তুমি অন্য কারো নাম নিচ্ছিলে। ইমামা বাঁকা চোখে তাকায়। আগের বার কবে। ওয়াসিম ভাবতে লাগলো।
7-8 মাস আগে তোমার সঙ্গে ওর গার্লফ্রেন্ডের কথা হয়েছিল। হ্যাঁ, তখন শিবা ছিল। এখন সেই মেয়ে কোথায় আছে কে জানে। একবার তো চুচু গাড়ির পেছনের কাচে মোবাইল নাম্বার প্রিন্ট করেছিল। ইমামা একটা মোবাইল নাম্বার বলতে বলতে হাসে। তোমার মনে আছে? ওয়াসিমও হাসল। জীবনে প্রথমবার কোথাও এত বড় করে মোবাইল নাম্বার লেখা দেখেছি, তাও গাড়ির কাছে নিজের নাম সহ। মনে তো থাকবেই। আমিও ভাবছি গাড়ির কাছে মোবাইল নাম্বার প্রিন্ট করানোর কথা। ওয়াসিম ভাব নিয়ে চুল পেছনে ঠেলে বলল, কোন মোবাইলের, যা তুমি এখনো কিনতেই পারোনি? ইমামা ভাইকে নিয়ে ইয়ার্কি করে। এই মাসেই মোবাইল কিনবো আমি। তাহলে বাবার কাছ থেকে জুতা খাওয়ার জন্যও তৈরি থাকো। তুমি মোবাইল নাম্বার গাড়ির কাছে লেখালে প্রথম ফোন তারই আসবে। ব্যাস, এজন্যই প্রতিবার থেমে যায়। ওয়াসিম ঠান্ডা নিঃশ্বাস ফেলে বলল, এটাই ভালো, বাবার হাতে এই বয়সে নিজের হাড় ভাঙার চেয়ে আবেগকে নিয়ন্ত্রণ করো। তাছাড়া তোমার জন্য বিপদ আরো বেশি। সামিয়া এই ধরনের কোনো মোবাইল নাম্বারের কথা জানতে পারলে তো। ওয়াসিম বোনকে থামায়। তো কি করবে সামিয়া? আমি ভয় পাই না কি ওকে? আমি জানি তুমি সামিয়াকে ভয় পাও না, কিন্তু 6 ভাইয়ের একমাত্র বোনের সঙ্গে বাগদানের আগে সেসব সুযোগ সুবিধার কথাও বিবেচনা করা উচিত ছিল, যা এসব কাজ করার পর তোমাকে মোকাবেলা করতে হবে। ইমামা ভাইয়ের বাগদত্তার কথা টেনে খোঁচা দেয়। এখন আর করার কি? আমার ভাগ্যে লেখা ছিল এসব। ওয়াসিম আফসোসের শ্বাস ফেলে। আমার মোবাইল কেনা উচিতই হবে না, কারণ কাজে লাগাতে পারবো না তা। অন্তত যতদূর বিষয় গার্লফ্রেন্ড খোঁজার, বলে চেয়ার দোলাতে থাকলো। যাক, দেরিতে হলেও তোমার মাথায় ঢুকেছে। ইমামা হাত বাড়িয়ে হেডফোন নেয়। কি শুনছিলে তুমি? বোনকে হেডফোন নিতে দেখে ওয়াসিমের আবার মনে পড়ে, তেমন কিছু না। ইমামা উঠে যায়, যেন ওয়াসিমের কাছ থেকে রেহাই দরকার। যেহেতু লাহোর যাচ্ছেন, ফেরার পথে মেয়ের হোস্টেলে একটু গিয়ে আসুন। এগুলো ওর কিছু জামা কাপড় টেইলারের কাছ থেকে এনে রেখেছি, নিয়ে আসবেন। সালমা মুভিন স্বামীকে বললেন, লাহোর আমি ব্যস্ত থাকবো, ওর হোস্টেলে আসা যাওয়ার সময় কোথায়? হাসিম মুবিন স্ত্রীর কথা কানে নিলেন না। ড্রাইভারও তো থাকবে, নিজে না পারলে ড্রাইভারকে পাঠিয়ে দিয়ে আসবে প্যাকেটটা। সিজন শেষ হয়ে যাচ্ছে, কাপড় কাপড় এভাবেই পড়ে থাকবে। মেয়ের তো খবর নেই আবার কবে আসবে। সালমা মুভিন লম্বা চড়া কারণ দেখান। আচ্ছা, নিয়ে যাচ্ছি। সময় থাকলে নিজে দিয়ে আসবো, না হলে ড্রাইভার পাঠিয়ে দেব। হাসিম মুবিন রাজি হয়ে যায়। লাহোরে বেশ ব্যস্ত দিন পার করতে হয় তাকে। বিকেল 5টার দিকে একটু অবসর পাওয়ায় সে প্যাকেটের কথা মনে পড়ে। ড্রাইভারকে পাঠানোর পরিবর্তে নিজেই ইমামার হোস্টেলে চলে যান। মেয়ের অ্যাডমিশনের পর আজ প্রথম এখানে আসা হলো তার। দারওয়ানকে দিয়ে ইমামাকে ডাকতে পাঠিয়ে তিনি অপেক্ষা করতে থাকেন। এতক্ষণে এসে পড়ার কথা, কিন্তু 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ইমামা আসে না। অধৈর্য হয়ে উঠলেন। দ্বিতীয়বার খবর পাঠাতে যাবেন, তখন দারোয়ানের সাথে একটা মেয়েকে আসতে দেখেন। কাছে আসার পর চিনতে পারে মেয়েটা জাভেরিয়া, ইমামার ছোটবেলার বান্ধবী। ওর বাড়িও ইসলামাবাদেই। আসসালামু আলাইকুম আঙ্কেল। জাফরিয়া সামনে এসে বলল, ওয়ালাইকুম সালাম মা, কেমন আছো তুমি? ভালো আছি আঙ্কেল। ইমামার কিছু কাপড় দিতে এসেছি। লাহোর আসার পথে ওর মা দিয়ে দিলেন। 1 ঘন্টা ধরে বসে আছি, কিন্তু কেউ ওকে টেকে দেয়নি। হাসিম মুবিনের কণ্ঠে অভিযোগ। আঙ্কেল, ইমামা একটু মার্কেটে গেছে বান্ধবীদের সাথে, আমাকে দিয়ে যান প্যাকেট, আমি ওকে দিয়ে দেব। ঠিক আছে, রেখে দাও। হাসিম মুবিন প্যাকেট জাভেরিয়ার দিকে বাড়িয়ে দেয়। বিদায়ের আনুষ্ঠানিকতা শেষ করে চলে যান তিনি। জাভেরিয়াও প্যাকেট নিয়ে হোস্টেলের ভিতর পা বাড়ায়। কিন্তু এখন আর মুখে হাসি নেই, যে কেউ ওর চেহারা দেখে ভেতরের দুশ্চিন্তা ধরে ফেলতে পারবে। হোস্টেলে ঢুকতে ওয়ার্ডেনের মুখোমুখি হতে হয়, যিনি সামনেই দাঁড়িয়েছিলেন। জাভেরিয়া আবারও মুখে হাসি সাজিয়ে তোলে। ইমামার বাবার সাথে কথা হয়েছে তোমার? ওয়ার্ডেনের কাছে এসে জিজ্ঞেস করলেন। জি। চিন্তার কিছু নেই, ইমামা বাড়িতে আমার বাসা থেকে কিছু জামা কাপড় পাঠিয়েছে, সেগুলো দিয়ে গেছেন। আঙ্কেল লাহোর আসছিলেন, তাই ও নিয়ে আসতে বলে। কিন্তু আঙ্কেল ভুল করে আমার নাম বলার পরিবর্তে ওর নাম বলে ফেলেছে। জাভেরিয়া এক নিঃশ্বাসে অনেকগুলো মিথ্যা বলে ফেলল। ওয়ার্ডেন স্বস্তির শ্বাস নেয়। আল্লাহ, তোমার শুকরিয়া। আমার তো চিন্তা হচ্ছিল মেয়েটা উইকেন্ডে বাড়ি যাওয়ার কথা বলে কোথায় গেল। যেতে যেতে বললেন, জাভেরিয়া প্যাকেট নিয়ে রুমে ফিরল। রাবেয়া ওকে দেখে তীরের মতো সোজা চলে আসে। কি হয়েছে, ইসলামাবাদী আছে না ও? না। জাভেরিয়া হতাশা নিয়ে মাথা নাড়ে। মাই গড, রাবেয়া অবিশ্বাস্য ভঙ্গিতে বলে, তাহলে কোথায়? আমি কি করে বলবো? আমাকেও বলে গেছে বাড়ি যাবে, কিন্তু বাড়িতে যায়নি। তাহলে ইমামা তো এমন না।
জাভেরিয়া প্যাকেট বিছানায় ছুঁড়ে মারে। ওয়ার্ডেনকে কি বলেছ? রাবিয়া চিন্তিত হয়ে জিজ্ঞেস করে। কি বলার ছিল? মিথ্যেও বলেছি। কি বলতাম? যদি বলতাম ও ইসলামাবাদ নেই, হোস্টেলে এতক্ষণ হাঙ্গামা শুরু হয়ে যেত। তারা পুলিশ ডেকে আনতো। জাভেরিয়া নখ কামড়াতে কামড়াতে বলল। আর আঙ্কেলকে? তাকে কি বলেছ? রাবিয়া জিজ্ঞেস করলো। তাকেও মিথ্যে বলেছি। বলেছি ইমামা মার্কেটে গেছে। কিন্তু এখন কি হবে? রাবেয়া উৎকণ্ঠা নিয়ে বলে। আমার চিন্তা হচ্ছে ও না ফিরলে আমি বাজেভাবে ফেঁসে যাব। সবাই ভাববে আমি ওর ব্যাপারে জানতাম, তাই ওয়ার্ডেন আর ওর বাড়ির মানুষের কাছ থেকে সব লুকিয়েছি। জাভেরিয়ার অস্থিরতা বাড়তে থাকে। ওর সাথে কোনো দুর্ঘটনা ঘটেনি তো? ও এমন ধরনের মেয়ে নয় যে। রাবেয়ার মনে নতুন এক ভয়ের উদয় হয়। এখন আমাদের কি করার? কারোর সঙ্গে এ ব্যাপার নিয়ে কথাও বলতে পারবো না। জাভেরিয়া চিন্তায় নখ কামড়াচ্ছিল। জৈনবের সাথে কথা বলি, রাবেয়া বলল। ফর গড সেক রাবেয়া, কখনো তো নিজের মাথা খাটাও। জৈনবকে কি বলবো আমরা? জাভেরিয়া ভ্রু কুঁচকে যায়। তাহলে অপেক্ষা করি। হয়তো আজ রাতে বা কাল সকালে এসে পড়বে। চলে এলে সমস্যা থাকবে না, কিন্তু না ফিরলে ওয়ার্ডেনকে সব সত্য খুলে বলবো। রাবেয়া গম্ভীর হয়ে সম্পূর্ণ পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। জাভেরিয়া কিছু বলল না। দুশ্চিন্তা চোখ মুখ দিয়ে উপচে পড়ছিল। দুজন সারা রাত ঘুমাতে পারল না। আপাদমস্তক আতঙ্কে কাবু হয়ে থাকে। ইমামা না ফিরলে কি হবে? এই প্রশ্নের উত্তর বারবার ওদের সামনে বিভিন্ন ভয়ঙ্কর রূপে হাজির হচ্ছিল। নিজেদের ক্যারিয়ার ডুবতে দেখে জানে এই বিষয়ে ওদের পরিবারের মানুষের প্রতিক্রিয়া কেমন হবে। তারা রাগারাগি করবে, ইমামার বাবাকে সত্য না বলার কারণে সন্দেহের নিশানা বানাবে, আবার ওয়ার্ডেনের কাছে ব্যাপারটা লুকানোর জন্য আরো বকাঝকা করবে। কিন্তু ওরা জানে না এই সত্য বেরিয়ে আসার পর স্বয়ং হাসি মুবিন এবং তার পরিবারের প্রতিক্রিয়া কেমন হবে। উনি পুরো বিষয়ে ওদের রোল কিভাবে দেখবেন। হোস্টেলের মেয়েরা ওদের নিয়ে কি কি বলাবলি করবে। আর যদি পুরো বিষয়টা পুলিশ কেস হয় যাই, পুলিশ ওদের এই ধামাচাপা দেওয়াকে কি ভাববে আংশিক হলেও অনুমান করতে পারছিল, যার ফলে ওদের শরীরের পশম বারবার দাঁড়িয়ে যাচ্ছিল। কিন্তু প্রশ্ন হলো ইমামা কোথায় গেছে এবং কেন? রাবেয়া আল সাবেরিয়া ওর পিছনের আচরণগুলো মেলানোর চেষ্টা করে। কিভাবে গত 1 বছর ধরে পুরোপুরি বদলে গেছে। সবার সাথে চলাফেরা কমিয়ে দেওয়া, একা থাকতে শুরু করা, পড়াশোনায় আগ্রহ কমে আসা এবং ওর সেই নীরবতা। যে বার ইমামা আমাদের শপিং এর সময় গায়েব হয়েছিল, ও নিশ্চয়ই তখনও সেখানেই গেছে, যেখানে আজ আছে। অথচ আমরা বোকার মতো ওর কথায় বিশ্বাস করেছিলাম। রাবেয়ার পুরনো কথা মনে পড়ে যায়। কিন্তু ইমামা এমন ছিল না, আমি ছোটবেলা থেকে চিনি। মোটেও এমন ছিল না ও। জাভেরিয়ার এখনো কোনো সন্দেহ ছিল না ইমামার উপর। এমন হতে সময় লাগে নাকি আবার? মানুষের চরিত্র দুর্বল হয়ে গেলেই হয়। রাবেয়া তখন সন্দেহের চরমে। রাবেয়া ওর ইচ্ছেতে এঙ্গেজমেন্ট হয়েছিল। ইমামা আর আসাদ একে অপরকে পছন্দ করে। ও এমন কিছু কেন করবে? জাবেরিয়া বান্ধবীর পক্ষ নেই। তাহলে তুমিই বলো ইমামা কোথায়? আমি তো জাদু করে ওকে মাছি বানিয়ে কোনো দেওয়ালের সাথে আটকে রাখিনি। ওর বাবা দেখা করতে এখানে এসেছে এবং উনি বাড়ি থেকে এসেছিল, তাই এটা পরিষ্কার যে ও বাড়িতে যায়নি। কিন্তু আমাদের বলে গেছে বাড়িতে যাচ্ছে। রাবেয়া রাগ হয়ে বলল। এমনও তো হতে পারে ওর সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে, তাই হয়তো বাড়ি পৌঁছাতে পারেনি। প্রতিবার হোস্টেল থেকে ইসলামাবাদ যাওয়ার আগে ফোন করে খবর দেয়, যাতে ওর ভাই বাস স্ট্যান্ড থেকে নিয়ে যায়। এবারও জানালে না পৌঁছানোর পর তার নিশ্চয়ই ওখানে নিশ্চিন্তে বসে থাকতো না, বরং এখানে ফোন করে খবর জানতো। তাছাড়া ওর বাবার আচরণে তো মনে হলো না যে এই উইকেন্ডে ওর ইসলামাবাদ যাওয়ার কোনো প্ল্যান ছিল। জাভেরিয়ার যুক্তি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে রাবেয়া বলে, তা ঠিক। আগে কখনো 1 মাসে 2বার ইসলামাবাদ যায়নি ও, কিন্তু এখন প্রতি সপ্তাহে যাওয়া শুরু করেছে। ওয়ার্ডেনের সঙ্গে আলাদাভাবে কথা বলে অনুমতি নেই। কোথাও নিশ্চয় কিছু আছে, অবশ্যই ভুল কিছু হচ্ছে। জাভেরিয়াকে চিন্তা আবারও জ্বালিয়ে মারছিল। ওর সাথে আমারও বাজেভাবে ফাঁসবো। এভাবে সব আড়াল করা অনেক বড় ভুল হয়ে গেছে। ওর বাবাকে পরিষ্কার বলে দেওয়া উচিত ছিল ও এখানে নেই। তারপর উনি যা ইচ্ছা করতো সেটা তাদের বিষয় হতো। অন্তত আমরা এভাবে ফেঁসে যেতাম না, যেভাবে এখন ফেঁসে গেছি। রাবেয়া ক্রমাগত বিড়বিড় করছিল। বাদ দাও, এখন আর কি করার, সকাল পর্যন্ত অপেক্ষা করি।
কালকে না আইলে ওয়ার্ডেনকে সব বলবো। সাফেরিয়া রুমে পায়চারি করতে করতে বলে। সেই রাতটা ওরা দুজন এভাবে কথা বলে জেগে কাটিয়ে দেয়। পরদিন সকালে কলেজ যায় না ওদের কেউ। এই অবস্থায় কলেজ যাওয়ার কোনো মানে নেই। ইমামা ছুটি শেষ করে সাধারণত 9টার দিকে ফিরে আসতো, কিন্তু আজ ফিরল না। মস্তিষ্ক ওদের বিপদ সংকেত দিতে শুরু করে। দুপুর 2:30টার দিকে ফ্যাকাশে চেহারা আর কাঁপা কাঁপা হাত নিয়ে ওরা ওয়ার্ডেনের রুমে যাওয়ার জন্য নিজেদের রুম থেকে বের হয়। মস্তিষ্কে সেসব বাক্য গুছিয়ে নিচ্ছিল যা ওয়ার্ডেনের সাথে বলতে হবে। ওয়ার্ডেনের রুম থেকে তখন ওরা একটু দূরেই যখন ইমামাকে নিশ্চিন্তে ভেতরে ঢুকতে দেখে। কাঁধে ব্যাগ, হাতে ফোল্ডার। বোঝা যাচ্ছে কলেজ থেকে ফিরছে। রাবেয়া আর জাভেরিয়ার মনে হলো ওদের পায়ের নিচ থেকে সরে যাওয়া মাটি ফিরে এসেছে। থেমে থাকা শ্বাস সচল হয়েছে। কালকের খবরের কাগজে যে শিরোনামগুলো ভূত হয়ে ওদের চারপাশে নাচছিল তা অদৃশ্য হয়ে গেছে। আর সেই সব কিছুর জায়গা দখল করে নেয় রাগ, যা ইমামার চেহারা দেখে উঠছিল। ওদেরকে দেখে ইমামা এগিয়ে আসে। চেহারা বেশ হাস্যোজ্জ্বল। তোমরা দুজন আজকে কলেজ আসোনি কেন? সালাম বিনিময়ের পর জিজ্ঞেস করে ও। আগে তোমার বিপদ থেকে নাজাত মিলুক, তারপর না কোথাও আসা যাওয়ার চিন্তা করতে পারবো, রাবেয়া তিক্ত সুরে বলল। ইমামার মুখের হাসি মিইয়ে যায়। কি হয়েছে রাবেয়া, এত রেগে আছো কেন? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো ও। তুমি একটু রুমে আসো, তারপর বলছি কেন এত রেগে আছি। রাবেয়া ওর হাত ধরে প্রায় টেনে নিয়ে আসে। জাভিরা কিছু না বলে ওদের পিছু নেয়। ইমামা হতভম্ব বান্ধবীদের এমন আচরণে। রুমে এসে দরজা বন্ধ করে দেয় রাবেয়া। কোথা থেকে আসছো তুমি? রাবেয়া কড়া আর কর্কশ গলায় জিজ্ঞেস করলো। ইসলামাবাদ থেকে। আর কোথা থেকে? ইমামা কাঁধ থেকে ব্যাগ নামিয়ে রাখে। ওর উত্তর রাবেয়াকে আরো রাগিয়ে তোলে। লজ্জা লাগা উচিত ইমামা। এভাবে আমাদের ধোকা দিয়ে চোখে ধুলো দিয়ে কি প্রমাণ করতে চাও? আমরা ডাফার, ইডিয়েট আর পাগল? হ্যাঁ ভাই, আমরা এগুলোই। আমরা মানে না হলে তোমার উপর এমন অন্ধবিশ্বাস করে এত বড় বিশ্বাসঘাতকতার শিকার হতাম না। আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। কিসের বিশ্বাসঘাতকতা? আগে শান্ত হয়ে বুঝিয়ে বলো। ইমামা বিরক্ত হয়ে বলল। তুমি ছুটি কোথায় কাটিয়ে এসেছো? জাভেরিয়া এবার কথোপকথনে যোগ করে দেয়। তোমাদের বলেছি ইসলামাবাদে। ওখান থেকে আজ সোজা কলেজে এসেছি। আর কলেজ থেকে। রাবেয়া কথা শেষ করতে দেয় না। বাজে কথা বন্ধ করো। এসব মিথ্যা এখন আর চলবে না। তুমি ইসলামাবাদ যাওনি। তুমি এটা কিভাবে বলছো? ইমামাও এবার জোরে বলল। কারণ তোমার বাবা কালকে এখানে এসেছিল। ইমামার চেহারার রং উড়ে যায়, কিছু বলতে পারে না। এখন কেন মুখ বন্ধ? বলো ইসলামাবাদ ছিলে। রাবেয়া খোঁচা মারে বলে। বাবা এখানে এসেছিল? ইমামা থেমে থেমে জিজ্ঞেস করলো। হ্যাঁ, তোমার কিছু জামা কাপড় দিতে। জাভেরিয়া বলল। বাবা কি জেনে গেছে আমি হোস্টেলে ছিলাম না? না, মিথ্যে বলেছি। তুমি একটু হোস্টেলের বাইরে। উনি প্যাকেট দিয়ে চলে গেলেন, জাভেরিয়া বলল। ইমামা অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার মানে বাবা কিছু জানতে পারেননি। বিছানায় বসে জুতার ফিতা খুলতে থাকে। না, কিছু জানতে পারেননি। পরের সপ্তাহে আবার অন্য কোথাও চলে যেও। মাইন্ড ইট ইমামা। তোমার ব্যাপারে আমি ওয়ার্ডেনের সাথে কথা বলবো। যথেষ্ট ঝামেলা মাথায় নিয়ে ফেলেছি তোমার জন্য। আর না, ভালো হবে তোমার বাবা মা জেনে রাখুক তুমি কিসব করে বেড়াচ্ছ, রাবেয়া কঠিন গলায় বলে। ইমামা মাথা তুলে রাবেয়ার দিকে তাকাই। কোন সব? আমি কি করেছি? কি করেছো? হোস্টেল থেকে এভাবে বাড়ির কথা বলে 2 দিন গায়েব হয়ে যাওয়া তোমার কাছে কোনো ব্যাপার না? ইমামা উত্তর না দিয়ে অন্য জুতার ফিতা খুলতে থাকে। আমার ওয়ার্ডেনের কাছেই যাওয়া উচিত, রাবেয়া রেগে দরজার দিকে যেতে যেতে বলল। জাভেরিয়া এগিয়ে রাবেয়াকে থামায়। ওয়ার্ডেনের সাথে কথা বলা যাবে, আগে ওর সাথে কথা বলে নি। তাড়াহুড়া করো না। এই গোয়ারের চেহারা দেখো। সামান্য লজ্জাও যদি থাকতো ওর মাঝে। রাবেয়া ইমামার দিকে ইশারা করে বলে। তোমাদেরকে সব বলবো, এত রাগারাগির দরকার নেই। আমি ভুল কিছু করিনি, ভুল জায়গায়ও যাইনি, আর হ্যাঁ, পালিয়েও যাইনি। ইমামা জুতার বন্দিশালা থেকে পা মুক্ত করে খানিক ধীর কণ্ঠে বলল। তাহলে কোথায় ছিলে? জাভেরিয়া জিজ্ঞেস করে। আমার এক বন্ধুর বাসায়। কোন বন্ধু? আছে একজন। এভাবে মিথ্যে বলল কেন? তোমাদের প্রশ্ন থেকে বাঁচার জন্য। বাড়ির মানুষকে বললে বা অনুমতি নেওয়ার চেষ্টা করলে দিত না। কার কাছে আর কেন? জাভেরিয়া এবার কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো। বললাম তো, আমাকে একটু সময় দাও। ইমামা উত্তরে বলে। কোনো সময় দিতে পারবো না। সময় দিব যাতে আবার গায়েব হয়ে যাও আর ফিরেই না আসো। রাবেয়া এবারও রেগে বলল। কিন্তু কোনটা আগের চেয়ে নরম? তোমার কোনো আন্দাজ আছে কতটা অকওয়ার্ড পজিশনে ফেলে দিয়েছিলে আমাদের? তোমার এভাবে নাই হওয়ার কথা জানাজানি হলে আমরা কি পরিমাণ অপমান হতাম, এর কোনো খেয়াল আছে তোমার? আমি ভাবিনি বাবা হঠাৎ এভাবে চলে আসতে পারে। তাই জানি না তোমাদের জন্য কেমন অকওয়ার্ড পজিশন তৈরি হয়েছিল।
এমন জানলে বা বুঝলে আমি কখনোই যেতাম না। ইমামা ক্ষমাপ্রার্থী হয়ে বলে, আমাদেরকে বিশ্বাস করে বলে যেতে পারতে। জাভেরিয়া বলল, আমি আর কখনো এমন কিছু করব না। ইমামা বলল, অন্তত আমি তোমার কোনো কথা বা ওয়াদায় ভরসা করতে পারছি না। রাবেয়া সরাসরি বলে, আমাকে আবার আমার পজিশন ক্লিয়ার করতে দাও। রাবেয়া, তুমি ভুল বুঝছো। ইমামা ক্ষীণ স্বরে বলল, একবার ভেবে দেখো তোমার জন্য আমাদের ক্যারিয়ার লাইফ কিভাবে ঝুঁকিতে পড়েছিল। এমন হয় বন্ধুত্ব? একে বন্ধুত্ব বলে? ঠিক আছে, ভুল হয়েছে আমার, এখন মাফ করে দাও। ইমামা ক্ষমা চাই। যতক্ষণ না বলছো কোথায় ছিল ততক্ষণ অবধি কোনো মাফ চাওয়া কবুল হবে না। রাবেয়া নিজের কথায় অনড়। ইমামা কিছুক্ষণ চুপ থেকে ওদের দিকে তাকিয়ে বলল, আমি সাবিহাদের বাড়িতে ছিলাম। জাভেরিয়া আর রাবেয়া অবাক হয়ে একে অপরের মুখ দেখল। কার? দুজনেই প্রায় একসাথে বলে উঠল, তোমরা সাবিহাকে চেনো? ইমামা বলল, ফোর্থ ইয়ারের সাবিহা। জাভেরিয়া জিজ্ঞেস করলো। ইমামা মাথা নেড়ে সাই জানায়, কিন্তু তার বাসায় তুমি কেন? বন্ধুত্ব হয়েছে তার সাথে। বন্ধুত্ব? কিসের বন্ধুত্ব? 2-4 দিনের সালাম দোয়া শুধু। যতদূর আমার মনে পড়ে তুমি সাবিহাকে ভালো করে চেনোই না, তাহলে কিভাবে তার বাড়িতে থাকতে চলে গেলে? জাভেরিয়া আপত্তি করে বলল, তাও এভাবে মিথ্যে বলে? অন্তত সাবিহার বাড়িতে যাওয়ার জন্য আমাদেরকে বা পরিবারকে মিথ্যে বলে যাওয়ার প্রয়োজন ছিল না। রাবেয়াও একই সুরে বলল, তোমরা ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারো কাল আমি তাদের বাড়িতে ছিলাম কিনা। ইমামা বলল, আচ্ছা মেনে নিলাম তুমি তাদের বাড়িতে ছিলে, কিন্তু কেন? জাভেরিয়া জিজ্ঞেস করল। ইমামা চুপ থাকে। কিছুক্ষণ যাওয়ার পর বলল, সাবিহার সাহায্য প্রয়োজন আমার। ওরা দুজন আবার অবাক হয়ে জিজ্ঞেস করল, কোন বিষয়ে? ইমামা মাথা তুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওদের দিকে। জাফরিয়া অস্থিরতা অনুভব করছিল। কোন বিষয়ে? তুমি ভালো করেই জানো, ইমামা ক্ষীণ স্বরে বললে। আমি? জাভেরিয়া থতমত খায়। চোখ ঘুরিয়ে রাবেয়ার দিকে তাকায়, যে গম্ভীর দৃষ্টিতে ওকেই দেখছিল। হ্যাঁ, তুমি তো ভালো করেই জানো। ধাঁধাই ফেলা বন্ধ করে সোজাসাপটা কথা বলো, জাভেরিয়া শক্ত গলায় বলে। ইমামা নিঃশব্দে পরাজিত সৈনিকের মতো মাথা নত করেনি। বলো না, তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে কি? সেদিন কলেজে বান্ধবীকে জোর করেছিল ইমামা। জাভেরা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেছিল, আমার সবচেয়ে বড় ইচ্ছে হলো তুমি যেন মুসলমান হয়ে যাও। ইমামার শরীরে যেন কারেন্ট বয়ে যায়। পাথরের মতো অবিশ্বাস্য চোখে বান্ধবীর দিকে তাকিয়ে থাকে। জাফেরিয়া ধীরে ধীরে বলল, তুমি আমার এত কাছের বন্ধু যে এটা ভেবে কষ্ট হয় তুমি গোমরাহির পথে হাঁটছ। এমনকি তা বুঝতেও পারছো না। শুধু তুমি নও, তোমার পুরো ফ্যামিলি। আমার ইচ্ছে যদি কখনো কোনো নেক আমলের কারণে আল্লাহ আমাকে জান্নাত দেন, তুমি যেন আমার সাথে থাকো। কিন্তু এর জন্য মুসলমান হওয়া আবশ্যক। ইমামার চেহারার রং ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছিল। অনেকক্ষণ পর কিছু বলার মতো অবস্থায় আসে ও। জাভেরিয়া, আমি আশা করিনি তুমিও তাহরিমের মতো কথা বলবে আমার সঙ্গে। আমি তোমাকে বন্ধু ভাবতাম, অথচ তুমি। জাভেরিয়া ধীরে ওকে থামিয়ে বলল, তাহরিম তোমাকে যা বলেছিল তা ঠিক ছিল। ইমামা পলকহীন তাকিয়ে রইল। জাভেরিয়ার কথায় ওর ভীষণ কষ্ট হচ্ছিল। শুধু আজ না, সেই দিনও তাহরিমকে ঠিক ভাবতাম আমি। কিন্তু আমার বন্ধুত্ব তোমার সাথে ছিল, তাই চেয়েও বলতে পারিনি তাহরিম ঠিক বলছে। ওর কথা, তুমি মুসলমান না এটা ভুল ছিল না, তুমি মুসলমান নও। ইমামার চোখে পানি এসে পড়ে। কিছু না বলে এক ঝটকায় উঠে দাঁড়ায়। জাভেরিয়াও উঠে পড়ল। ইমামা কিছু না বললে ওখান থেকে যাওয়ার চেষ্টা করলে জাভেরিয়া হাত ধরে থামায়। হাত ছাড়ো, যেতে দাও। আমার সাথে আর কখনো কথা বলবে না। ইমামা অশ্রুরুদ্ধ গলায় হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, ইমামা আমার কথা বোঝার চেষ্টা করো। আমি বলতে দেয় না ইমামা। তুমি আমাকে হার্ট করেছো জাভেরিয়া, অন্তত তোমার কাছে আমি এটা আশা করিনি। আমি হার্ট করছি না, সত্যি বলছি। আবেগী হয়ে কান্নাকাটি করার বদলে শান্ত হয়ে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, অহেতুক বিষয় নিয়ে আমি কেন তোমাকে হার্ট করতে যাব? জাভেরিয়া হাত ছাড়ে না। কেন করেছো সেটা তুমিই ভালো জানো, কিন্তু আজ আমি জেনে গেছি তোমার আর তাহরিমের মাঝে কোনো পার্থক্য নেই। তুমি ওর চেয়েও বেশি কষ্ট দিলে আমাকে। ওর সাথে আমার বন্ধুত্ব এত পুরনো ছিল না যতটা তোমার সাথে। ইমামার গাল বেয়ে চোখের পানি পড়ছিল। বারবার হাত ছাড়ানোর চেষ্টা করে ও। এটা তোমার জোর ছিল। আমি যেন আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছের কথাও তোমাকে বলি। আমি বলতে চাইনি, আগেই সতর্ক করেছি। শুনলে কষ্ট পাবে, কিন্তু তুমি কথা দিয়েছিলে এমন কিছু হবে না।
জাবেরিয়া মনে করিয়ে দেয়, যদি জানতাম এই ধরনের কথা বলবে তাহলে কখনোই তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে জানতে জোর করতাম না। ইমামা রেগে ওঠে, আচ্ছা আর কখনো আমি তোমার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো না। জাবেরিয়া আত্মরক্ষামূলক ভঙ্গিতে বলল, তাতে কি হবে? আমার তো জানা হয়ে গেছে তুমি কি ভাবো। আমাদের বন্ধুত্ব আর কখনো আগের মতো হওয়া সম্ভব না। আজ পর্যন্ত আমি কখনো তোমার আকীদা নিয়ে এই ধরনের সমালোচনা করিনি, কিন্তু তুমি আমার আকীদাকে ইসলামের একটা সম্প্রদায় না ভেবে সোজা অমুসলিম বলছো। আমি যা বলছি ভুল না। ইসলামের সব সম্প্রদায় অন্তত এই ব্যাপারে ঈমান রাখে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল। তার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়ে গেছে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ইমামা জ্বলে উঠল, আমি তোমাকে যেটা সত্য সেটাই বলছি। শুধু আমি না, সবাই জানে তোমার ফ্যামিলি টাকার জন্য মাযহাব বদলেছে। আমার কথায় এত রাগের কিছু নেই, শান্ত মন আর মস্তিষ্ক নিয়ে। এসব কথা শান্ত মন মস্তিষ্ক নিয়ে ভাবার সময় নেই আমার। আমি জানি কোনটা সত্য কোনটা না। তুমি জানো না, এটাই সবচেয়ে বড় আফসোসের বিষয়। ইমামা আর কিছু না বলে জোরে ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে সেখান থেকে দ্রুত পায়ে চলে যায়। জাবেরিয়া পিছু নিল না, কিছুটা চিন্তিত হয়ে বান্ধবীর চলে যাওয়া দেখল। ইমামা কখনো এত রাগ করে না যা আজ করেছে। এই বিষয়টা ওকে অস্বস্তিতে ফেলেছে। চলবে।